প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইসিবি পিএলসি টু দ্য পয়েন্ট। দর্শক, গতকালই বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সো বাজেটের পরের দিন আপনারা সঙ্গত কারণে বুঝতেই পারছেন আমরা আজকে কথা বলবো বাজেট নিয়ে, যে বাজেটটি 2025-26 অর্থ বছরের জন্য। এরই মধ্যে বাজেটের যে কর রাজস্ব পার্ট সেটি কার্যকর হয়ে গেছে। বাকি বাজেটের যে পদক্ষেপগুলো সেটি কার্যকর হবে 1 জুলাই থেকে। কিন্তু আজকেই অর্থ উপদেষ্টা যে বাজেটের সংবাদ সম্মেলনটি করেছেন সেখানে উনি বলেছেন যে 22 জুন সম্ভবত বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হবে। যাই হোক, আমরা আজকে যে বিষয়টি ঠিক করেছি, আমরা বিষয়ের নাম দিয়েছি বাজেট ব্যবচ্ছেদ। বাজেট ব্যবচ্ছেদ করার জন্য আমাদের সঙ্গে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডানে আছে ডক্টর মুস্তাফিজুর রহমান, সিপিডির সম্মাননীয় ফেলো, এবং আমার বায়ে আছেন প্রাইভেট সেক্টরের গার্মেন্টস সেক্টরের একটি বড় গ্রুপ নিউএস গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম। আপনাদের দুজনকেই চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ সকালে আপনারা একটি প্রেস ব্রিফিংও করেছেন, যেটা ঐতিহ্য মেনে, এবং চ্যানেল আই এটা সরাসরি সম্প্রচার হয়েছে, আমরা দেখেছি। আপনি সরকারের যে শ্বেতপত্র কমিটি, সেখানে আপনারা কাজ করেছেন, এই সরকার সংস্কারের কথা বলেছে। আপনারা যে পরামর্শগুলো দিয়েছিলেন, বাজেটে তার প্রতিফলন আছে কিনা, কেন থাকলো না আপনার পরামর্শ মূল্যায়ন? ধন্যবাদ রিজভি, আপনি ঠিকই বলেছেন যে আমরা শ্বেতপত্রে তো অনেক কিছুই আমরা বলেছি। মূলত শ্বেতপত্রে আমরা চেষ্টা করেছি যে যাতে করে আমরা একটা স্পষ্ট ধারণা নিতে পারি অর্থনীতি সম্বন্ধে, এবং সেখানে আপনি জানেন যে সেখানে রাজস্ব সম্বন্ধেও আমাদের একটা চ্যাপ্টার ছিল। রাজস্ব নীতিমালা কি হতে পারে, কোন জায়গায় সমস্যাগুলি আছে, সেখানে অর্থ পাচারের কথা ছিল, সেখানে বড় বড় প্রকল্পের কথা ছিল, এগুলো। তো এইবারের বাজেটকে যদি আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তাহলে বাজেটের যে মূল যে বিষয়গুলো, একটা তো হলো যে রাজস্ব আয়, দ্বিতীয় হলো যে রাজস্ব ব্যয়, তৃতীয় হলো উন্নয়ন বাজেট, এবং চতুর্থ যেটা ঘাটতি অর্থায়ন কিভাবে হচ্ছে। তো আমি যদি রাজস্ব আয়ের কথা যদি ধরি, একটা খেয়াল করবেন, আপনি বলছেন যে 7,90,000 কোটি টাকার যে বাজেট, এটা কিন্তু আমাদের জিডিপির যে, যদি আমি শতাংশ হিসেবে ধরি, এটা হবে হলো 14% কাছাকাছি। অথচ আমাদের এই অঞ্চলে প্রতিবেশী দেশ যদি নেপাল বা ভারত যদি দেখি, তাহলে পাবলিক এক্সপেন্ডিচার এটা জিডিপির 22-23% উপরে। সো প্রথমেই যেটা আর কি বাজেট বিশ্লেষণ করতে যেটা মনে হয় যে আমরা অনেক সময় অনেক বড় বাজেট এগুলো বলি, কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে সাইজ, সেটার তুলনায় কিন্তু আমাদের যে সরকারি ব্যয় বড় না। সুতরাং এরকম অর্থ উপদেষ্টাকে এটাকে নাড়াচাড়া করতে হয়েছে, সুতরাং একটা সীমাবদ্ধতার মধ্যেই সেটা করতে হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। রাজস্ব আয়ের দিক থেকে আমার মনে হয়েছে যে দেখুন, এই বাজেটটা তো একটা ব্যতিক্রমী সময়, একটা ব্যতিক্রমী সরকার দিচ্ছেন, এবং জুলাই আগস্ট আন্দোলনের একটা স্পিরিটও এটার মধ্যে একটা প্রতিফলিত হবে বলে আশা করেছিলাম। তো সেই দিক থেকে সংস্কারের বিষয়টা যেটা আপনি যেটা বললেন, যে সংস্কারের তো আমরা দেখলাম যে এনবিআর-এর একটা সংস্কার করার একটা উদ্যোগ নিয়ে হয়েছিল, কিন্তু সেটাও তো খুব ভালোভাবে কাজ করেনি। এবং এটা আমরা আশা করব যে আগামীতে হয়তো সেটার একটা সুরাহা হবে। কিন্তু এমন একটা সময় বাজেটটা আসছে যখন এনবিআর ইটসেলফ একটা একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই কারণে আমরা এটা একটা শঙ্কা জাগে যে বাজেটে যে প্রাক্কলনটা করা হয়েছে, যে 5,64,000 কোটি টাকা রাজস্ব আদায়ে যেটা হওয়ার কথা বলা হচ্ছে, এটা কিন্তু ওখানে বাজেটে উল্লেখ করা হয়েছে যে আমাদের যে রিভাইজড যে বাজেট চলমান অর্থ বছরের, তার থেকে 9%-এর প্রবৃদ্ধি। কিন্তু আমরা তো জানি যে সেই রিভাইজড যেটা, ওটা তো এটা হবে না। এখানে 70-80 কোটি টাকার একটা কিন্তু ঘাটতি থেকে যাবে। এটা তো গত 10 মাসে যেটা কালেক্ট হয়েছে সেটা থেকে আমরা প্রাক্কলন করতে পারি। তো সেটা যদি হয়, তাহলে তো গ্রোথ রেট 25-26% হতে হবে রাজস্ব আদায়ের চলমান অর্থ বছরের তুলনায়। তো এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ হবে। কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, সেটা সাধারণ মানুষের হয়তো কাজে লাগবে। আবার কিছু কিছু জায়গায় আবার আমাদের স্থানীয় যে শিল্প বা আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প, তারা প্রতিযোগিতারও সম্মুখীন হবে। সো এই জায়গাগুলোতে আছে। আমার কাছে একটা জিনিস যেটা মনে হয়েছে, যে আমাদের যে আয়কর যেটা,
সেখানে তো এইবারের যে মূল্যস্ফীতির চাপে মনে করেছিলাম যে আগামী অর্থ বছরে এটা হয়তো বাড়বে, কিন্তু সেটা বাড়ানো হয় না, যে করমুক্ত যেটা, কিন্তু 30% যেটা নাকি কোভিডের আগে ছিল সেটা করা হয়েছে। এটা আমার মনে হয় যে বন্টনের দিক থেকে এটা যুক্তিসঙ্গত। আমি আবার আপনার কাছে আসছি। আমি একটু বেসরকারি খাতের একজন প্রতিনিধি আছেন, জনাব আসিফ ইব্রাহিম। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ছিলেন আপনি। আপনার চেম্বার থেকে একটা প্রতিক্রিয়া দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার মূল্যায়ন চাই। বাজেটে কর্মসংস্থান এবং মানুষের আয় বাড়লে যে আমাদের জীবনযাত্রার মান সবকিছু মিলিয়ে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে, আজকে অর্থ উপদেষ্টা বলেছেন অর্থনীতি আইসিইউর মতো একটা জায়গাতে ছিল, এবং অবশ্যই সেখান থেকে উত্তরণের জন্য আপনি যে দুটো কথা বললেন, একটা হচ্ছে বিনিয়োগ এবং দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। কারণ বিনিয়োগ হলেই কর্মসংস্থান হবে, এছাড়া কিন্তু এগোনোর সেরকম কোনো পথ নেই। আমরা দেখেছি যে মোটামুটি একটা সংকোচনমূলক বাজেটই পেশ করা হয়েছে, যেখানে একটা বাস্তবসম্মত জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি যেন কন্ট্রোলে নিয়ে আসা যায় সে ব্যাপারে মনোনিবেশ করার একটা প্রচেষ্টা করা হয়েছে। একটা ভালো কথা দিয়েই শুরু করি। আমি তো মনে করি যে গত 10 মাসে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নর আহসান এইচ মনসুর বিশেষ করে আমাদের রেমিটেন্স প্রবাহ এবং অন্যান্য কিছু সংস্কারের মাধ্যমে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যে একটা অ্যালার্মিং পজিশনে ছিল, সেখান থেকে পতনটা ঠেকিয়ে এখন একটা মোটামুটি একটা পর্যায়ে এসেছি এবং আশা করছি যে এটা আরও বাড়বে। কিন্তু আসি আপনার বিনিয়োগের ব্যাপারে যেটা হলো, যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো এবং জুলাই গণ আন্দোলন এর পরে যে 1 মাসের মতো যে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, সেটাও ছিল, সেখানেও তো অনেক লস হয়েছিল। কিন্তু আরেকটা যেটা সমস্যা তার সঙ্গে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ, বিশেষ করে আমাদের শিল্প অঞ্চলগুলোতে। আমরা ইদানিং দেখেছি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টা মহোদয় আছেন, উনি প্রথম দিকে বলেছিলেন যে ঠিকই তো সরবরাহ দেওয়া হচ্ছে, কিন্তু একটা পজিটিভ সাইন যে উনি গিয়েছেন, কিন্তু শিল্পাঞ্চল উনি ভিজিট করেছেন একটা দুটো, এবং মিটারে দেখানো হয়েছে তাকে যে আসলে গ্যাসের যে সরবরাহটা। আমি আজকে সংবাদ সম্মেলনে বিকালে যে সংবাদ সম্মেলন, সেখানে জ্বালানি উপদেষ্টা কিন্তু বলেছেন যে উনি ঘুরে আসার পর নাকি আপনাদের গ্যাসের প্রেশার ভালো হয়ে গেছে, এটা উনি দাবি করেছেন। আমি জানি না, আপনি প্লিজ কন্টিনিউ। না, ঠিক আছে, অ্যাটলিস্ট উনি তো গেছেন, এবং মানে যে ন্যারেটিভটা ছিল সেটা পার্সোনাল ভিজিটের পরে যদি সেখানে আসলে কি উন্নতি হয়েছে কিনা, আমি তো আশা করব যে সেটা হয়েছে। উনি বলেছেন উন্নতি হয়েছে, এরই মধ্যে আপনারা ফোন করে তাকে বলেছেন। ও আচ্ছা, সেটার ভেরিফিকেশন হয়তো কাল পরশু নাগাদ বোঝা যাবে। বাট আমি আবার সেই কথায় আসি। আমরা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমরা দেখেছি যে বিনিয়োগের একটা সম্মেলন করা হয়েছে। আমাদের যে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিগুলো, বিডাও খুব অ্যাক্টিভ আছে, কিন্তু ওই আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যদি আপনি দেখেন, এটা কিন্তু শুধু 10 মাসেই না, অনেক দিন থেকেই আমরা দেখছি যে আমাদের জিডিপি টু ইনভেস্টমেন্টের যে রেশিও, সেটা আজকে থেকে বোধহয় 7-8 বছর আগে আমি আর মুস্তাফিজ ভাই এরকম এক অনুষ্ঠানে, অনেকগুলো অনুষ্ঠানে সে কথাই আমরা বলি বারে যে বিনিয়োগ যদি আমরা বাড়াতে না পারি, কর্মসংস্থান হবে না, এবং সে কারণেই আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। কিন্তু সে জায়গাতে আমরা একটা স্ট্যাগনেন্ট পরিস্থিতিতে আমরা রয়ে গেছি অনেক দিন ধরে। উচ্চ সুদের হার একটা আমাদের ক্রাইসিস ছিল, এক পর্যায়ে এটা নিচে নামিয়ে নিয়ে 10%-এর নিচে সিঙ্গল ডিজিটে নিয়ে আসা হলো, এবং সেটার জন্য অবশ্য কিভাবে করা হলো কিংবা করাটা ঠিক হয়েছিল কিনা সেটা নিয়ে অনেক ডিবেট থাকতে পারে। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, ওইটা যখন হলো তখন যারা দেশীয় বিনিয়োগকারী, তারা যেহেতু আমাদের মেজরিটি অফ দ্য প্রজেক্ট এবং টার্ম লোন আসে এখনও ব্যাংকিং সেক্টর থেকে, যেহেতু পুঁজিবাজার আমাদের নেই বললেই চলে, সুতরাং ইট ওয়াজ আ গুড থিং। অনেকে এগিয়ে এসেছিলেন বিনিয়োগ করার জন্য, রিইনভেস্ট করার জন্য, এক্সিস্টিং তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো আরও মেশিনারি ইম্পোর্ট করে আরও বাড়ানোর জন্য। কিন্তু সে জায়গাতে দেখছি যে আবার ওই জায়গাতে আমরা কিছুটা স্ট্যাগনেশন পর্যায়ে আমরা চলে এসেছি। সো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর কিছু, জনাব আসিফ ইব্রাহিম, আমি আপনার কাছে আবার আসছি। আমি আপনার কাছে জানতে চাইব, পুঁজিবাজার নেই বলেছেন, আপনি একটি পুঁজিবাজারের চেয়ারম্যান ছিলেন, আমি এই জায়গায় আসবো। জনাব মুস্তাফিজুর রহমান, আমরা কথা বলছিলাম বিপ্লবের পরে যে সরকার, বিপ্লবের সেই স্পিরিটটা রিফ্লেক্টেড বাজেটে কেন হলো না, এটা আপনার একটু মতামত চাই। আর আমার কাছে মনে হচ্ছে জুলাই আন্দোলনটা খানিকটা 405-6 কোটি টাকার একটা বরাদ্দের মধ্যে আটকে ফেলেছেন অর্থ উপদেষ্টা। আর 2টা জায়গায় বক্তৃতার উল্লেখ আছে শুধু,
জুলাই আন্দোলনটা, কিন্তু এটা হলো না কেন? সংস্কারের কথা বলে যে সরকারের যাত্রা, আপনারা এত সুপারিশ দিলেন, 2টা প্রতিবেদন সরকারের হাতে আছে, তো বাজেটের রিফ্লেকশন কেন হলো না? হ্যাঁ, সেটা কেন তাৎপর্যপূর্ণভাবে এবং যথেষ্টভাবে হলো না, এটা বোধহয় তিনি বলতে পারবেন, যারা বাজেট প্রণয়ন করেছেন। কিন্তু আমার মনে হয় যে এখানে যে স্পিরিটটার কথা আপনি বললেন, সেটা তো ছিল, স্পিরিটটা কি? সেটা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, বৈষম্য হ্রাস করা, হ্যাঁ, কর্মসংস্থান। এবং খেয়াল করেন যে আসিফ যেটা বলল যে আমার বিনিয়োগ লাগবে, কর্মসংস্থান যদি আমি সৃষ্টি করতে চাই। এবং বাংলাদেশে তো এখন আপনি জানেন যে এই যে আমাদের লেবার ফোর্স সার্ভে প্রথম 6 মাসে এটা প্রায় 21 লাখ মানুষকে দেখাচ্ছে যে নতুন করে বেকার এখানে হয়েছে। বিশ্বব্যাংকের যে লেবার ফোর্স সার্ভে যেটাতে, আর বিশ্বব্যাংকের রিপোর্টে বলেছে যে 30 লাখ লোক দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। তো এরকম একটা প্রেক্ষাপটে তো একটা অন্তর্ভুক্তিমূলক একটা বাজেট হবে, এটা তো আশা করা ছিল। কিন্তু যেটা প্রথম বললাম যে খুব একটা নাড়াচাড়া করার জায়গা কিন্তু থাকে না যখন আমরা বড়ভাবে রাজস্ব আদায়টা না করতে পারি। ফিসকাল স্পেস, হ্যাঁ, ফিসকাল স্পেসটা তো আমার নেই, কারণ আমি তো আবার বাজেটের যে ডেফিসিট, যেটা আমার ঋণ করে করতে হচ্ছে, সেটা তো আবার আমি বেশি 4-5% বেশি জিডিপির বাড়াতে পারবো না। তার কারণ পরবর্তীতে এইটা আমার ঋণের একটা চাপ সৃষ্টি করবে। এখনই দেখেন আমাদের যে রেভিনিউ ইনকাম যেটা এবং রাজস্ব ব্যয় যেটা, এর মধ্যে তো এটা তো সমান। আমি হিসাব করতে দেখি 4,000 কোটি টাকা, আর ওখানে তো 2,30,000 কোটি টাকা হলো উন্নয়ন বাজেট, পুরোটাই ঋণ করে করতে হচ্ছে। এবং ঋণের যে আবার হিসাবটাও দেওয়া হয়েছে, আমার মনে হয় যে প্রাক্কলন করা হয়েছে, আমার মনে হয় যে এটা থেকে আরও বেশি হবে। এই বছরে দেখানো হয়েছে $3 বিলিয়ন কম, অলরেডি তো প্রথম 10 মাসে $3 বিলিয়ন বেশি এটা দিতে হচ্ছে। সুতরাং এখানে একটা আশা ছিল যে আমরা যদি এই রেভিনিউ ইনকামটাকে আরও বিস্তৃত করতে পারতাম, ওই দিকটাতে যদি আরও একটু আমাদের এফোর্টগুলো থাকতো। সংস্কারের তো একটা ছিল যে যেটা করতে পারলে সেই জায়গাটাতে আমরা জোর দিতে পারতাম। এখন আমি যদি এটা যদি বিস্তৃত করতে চাই এই নেটটাকে, তাহলে তো যে ধরনের এফোর্ট আমার দিতে হবে, ডিজিটাল টেকনোলজিকে আরও ব্যবহার করা। একটা এক্সাম্পল দেই, আপনি নিশ্চয়ই জানেন যে 3 লাখ ইএফডি করার কথা ছিল না, হ্যাঁ, 10,000 করে আমরা গত 5 বছরে আর এটা বাড়াতে পারি না। তো ব্যাট তো জনগণ যেটা দিচ্ছে সরকারের খাতায়, ওইটা তো যাচ্ছে না। লক্ষ লক্ষ পয়েন্ট থেকে ভ্যাট দেওয়া হয়, সরকার কতটা পয়েন্ট থেকে পায়? এইসব জায়গাগুলোতে তো একটা বড় কিন্তু উদ্যম যদি করা যেত, তাহলে কিন্তু আমার স্পেসটা আরও বাড়তো। তখন আমি আমার শিক্ষা, স্বাস্থ্য এবং জুলাইয়ের জন্য আপনি 400 কোটি টাকা বললেন, বা আমাদের যে নিম্ন যে আয়, যেটা নাকি করমুক্ত আয়, সেটা তাদের জন্য, ওইসব পরিবারের জন্য এটা বাড়ানো হয়েছে। হ্যাঁ, অন্যদের জন্য 3,75,000 প্রস্তাব করা হয়েছে, সেখানে 5 লাখের উপরে ওখানে সংখ্যাটা নেওয়া হয়েছে। এগুলো আর আমরা কিন্তু আরও বেশি করতে পারতাম। এবং এখন দেখেন এই যে বিভিন্ন ইনোভেটিভ যেগুলো নাকি এখন সুযোগটা ছিল, ইনহেরিটেন্স ট্যাক্স থেকে শুরু করে, মানে সারচার্জ দিয়ে না, ওয়েলথ ট্যাক্স এটা চালু করা, আপনার এক্সপেন্ডিচারের সাথে ইনকাম, হ্যাঁ, যেটা ওই যে ইন্ডিয়াতে আধার দিয়ে করা হয়। সো এইসব ইনোভেটিভ জায়গাগুলোতে যাওয়ার কিন্তু সুযোগ ছিল, বা এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম করা, হ্যাঁ, শিক্ষিত যুবকদের জন্য আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইত্যাদি করা। এই জায়গাগুলোর দিকে কিন্তু খুব নজর বাজেটে দেখলাম না। তার মানে নতুন কোনো উদ্যোগ আমরা যেভাবে আশা করেছিলাম সেটা নেই। আমি আবার আসছি আপনার কাছে, জনাব আসিফ ইব্রাহিম। আপনি বলছিলেন যে আমাদের শেয়ার বাজার নাই, আমি ওই জায়গা থেকে শুরু করি। আপনি তো একটা শেয়ার বাজারের চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান। আমি একটা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলাম, যেটার মার্কেট শেয়ার খুবই কম ছিল। বাট যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, লং টার্ম ফাইন্যান্সের অ্যাভিনিউর ক্ষেত্র যেমন পুঁজি বাজার হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে এটা ব্যাংকিং সিস্টেমের উপর নির্ভর করে। এটা যেমন একটা প্যারাডক্স, পুঁজিবাজারেও সবচেয়ে বড় প্যারাডক্সটা হচ্ছে নতুন আইপিও যখন ইস্যু হবে, সেটার দায়িত্ব কিন্তু স্টক এক্সচেঞ্জের, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। কিন্তু আমি এসে দেখেছি যে আনফর্চুনেটলি এই নতুন ইস্যু নিয়ে আসার জন্য আমাদের রেগুলেটরি অথরিটি একটা খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করে, এবং অন্যান্য যারা ইন্টারমিডিয়ারিজ আছে তাদের যে ধরনের ইনভলভমেন্ট এখানে থাকা উচিত সেটা নেই। যাই হোক, বিসেক চেয়ারম্যান মহোদয় জনাব রাশেদ মাকসুদ খান উনি চেষ্টা করছেন, আমি দেখেছি যে উনি
বেশ কিছু পিউনেটিভ অ্যাকশনে উনি গেছেন, উনি অনেককে ফাইন করেছেন, সেটাও দেখেছি। কিন্তু মূল তাতে তো পতন ঠেকতেছে না। হ্যাঁ, পতন ঠেকানো সেটা এখন ইটস এ টোটাল ডিফারেন্ট মার্কেট ডাইনামিক্স আই সাপোজ। কারণ অর্থনীতি যখন একটা স্থবিরতার ভিতরে থাকে তখন সেটার ন্যাচারালি সেটার ইম্প্যাক্ট ক্যাপিটাল মার্কেটেও গিয়ে পরে, যেখানে এই ইকোনমি যখন ভাইব্রেন্ট থাকবে, যেখানে ইনভেস্টমেন্ট হবে, যেখানে এমপ্লয়মেন্ট হবে, অল দি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য ইকোনমি, আমাদের অর্থনীতির রিয়েল ইকোনমিক রিফ্লেকশন পুঁজিবাজারে কখনো আমরা দেখতে পাই না, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। হ্যাঁ, আমাদের জিডিপি গ্রোথ স্যার যেরকম বলছিলেন, এই জন্যই তো আমি তো প্রথমে বললাম প্যারাডক্সটা তো ওই জায়গাতে, কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের অ্যাভিনিউ তো হওয়া উচিত পুঁজিবাজার। সেই ক্ষেত্রে আমরা সবসময় আমরা ব্যাংকের উপর আমরা নির্ভরশীল ছিলাম। আচ্ছা, আপনার চেম্বার থেকে এত উদ্বেগ জানানো হলো কেন? ঢাকা চেম্বার থেকে আপনি নিশ্চয়ই আপনার একজন সহকর্মী এই প্রস্তাবিত বাজেট নিয়ে। না, ঢাকা চেম্বার থেকে যে উদ্বেগগুলো জানানো হয়েছে, আমি কিছু কিছু স্পেসিফিক পয়েন্টে আসি। যেমন আমরা চাই যে আমাদের যে অতি নির্ভরতা তৈরি পোশাক শিল্পে কটনের উপরে, সেখানে আমাদের ম্যানমেড ফাইবারের কিন্তু সারা বিশ্ব চলে গেছে ওই ধরনের প্রোডাক্ট, এবং এগুলো খুব অ্যাপিলিং এখন। এবং বেসিক প্রোডাক্ট থেকে আমাদের আপস্কিলিং আপ মার্কেট যেতে হলে ম্যানমেড ফাইবার দিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখেছি যে এখানে আমাদের যে ভ্যাট সেটা বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্লাস্টিক আমাদের একটা খুব রাইজিং সেক্টর, সেখানে ভ্যাটটা 7.5 থেকে 15% করা হয়েছে। সুতরাং এগুলো তো আসলে বিনিয়োগকে অনুৎসাহিত করবে। আরও কিছু উদাহরণ দিই, যেমন যারা ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে যারা নারী উদ্যোক্তা, ই কমার্স যারা উদ্যোক্তা, তারা যে কমিশন পান কাজ করে, সেটার ভ্যাট 5% থেকে 15% করা হয়েছে, যেটা আমরা মনে করি যে নারী নির্ভর ছোট উদ্যোক্তাদের জন্য একটা ধাক্কা হতে পারে। সুতরাং তারপরে আমরা রিফর্মের কথা বলছি ফাইন্যান্সিয়াল সেক্টরে, সেখানে ক্রেডিট রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আমরা দেখলাম যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর যে আপনার ট্যাক্স সেটা 7.5 থেকে 15%-এ নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা তো চাই যে ক্রেডিট রেটিংটা আরও স্ট্রেংথেন হোক এবং এখন আমরা সাশ্রয়ী হোক, এবং আমরা এখন ব্যক্তি পার্সোনাল ক্রেডিট রেটিংয়ের দিকে আমরা চিন্তা ভাবনা করছি, যেটা উন্নত বিশ্বে আছে। আপনি যদি একটা গাড়ি কিনতে চান, একটা বাড়ি কিনতে চান, ওইটা কিন্তু আপনার ক্রেডিট ওয়ার্দিনেসটা কি সেটা হবে। তো সেদিকে আমরা যখন যাচ্ছি, এই কিছু এই ধরনের সিদ্ধান্তগুলো আমি মনে করি নেতিবাচক প্রভাব ফেলবে। আশা করি সাপ্লিমেন্টারি বাজেটে সরকার এটার উপর মনোনিবেশ করবেন। আমরা দেখেছি যে মোটামুটি 110টা পণ্যের উপরে কাস্টমস ডিউটি প্রত্যাহারের প্রস্তাব, 65টা পণ্যের ডিউটি হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এই তালিকাটা কিন্তু এখনও আমরা পুরোপুরি পাইনি। তো আশা করব যে জাতীয় রাজস্ব বোর্ড, যদিও তারা একটা টার্মোলের মধ্যে দিয়ে যাচ্ছে, আশা করব যে তারা যদি এটা পাবলিশ করে, তাহলে এটা বিষয়ে আমরা আরও ডিটেইল আলোচনা করতে পারি। আমি আবার আসছি আপনার কাছে, ডক্টর মুস্তাফিজুর রহমান। আজকে সন্ধ্যায় আপনারা সিপিডি থেকে বরাবরই কালো টাকার বিষয়টিকে ক্রিটিক করেছেন, এবং এটি যাতে না থাকে এটা নৈতিকতার বিচারে। আজকে অর্থ উপদেষ্টা গণমাধ্যমের প্রশ্নের উত্তরে উনি একটি আভাস দিয়েছেন যে দেশের মানুষ যদি না চায়, তাহলে এই প্লট এবং ফ্ল্যাটের যে কালো টাকা বিনিয়োগের সুযোগ সেটি হয়তো থাকবে না। বিষয়টিকে আপনি কীভাবে বলবেন? না, তিনি যে একটা পুনর্বিবেচনা করার একটা আভাস দিয়েছেন, এটা ইতিবাচক। আপনি জানেন যে আমরা সবসময় বলেছি যে এটা দিলে যেটা হয়, এটা দিয়ে কখনোই খুব বড় ধরনের কর কিন্তু আসে নাই, কিন্তু যেটা হয় যে যারা দিতে দেন তাদের জন্য এটা একটা ডিসইনসেন্টিভ হিসাবে কাজ করে। আবার অনেকে মনে করেন যারা ফাঁকি দিতে চান যে আমি এখন যদি না দেই তাহলে পরে দিতে পারি, ওই টাকাটা আমি যদি ব্যাংকে রেখে দিই আমি ওটা থেকে সুদ পেতে পারবো, পরে আমি দিয়ে দিলাম বা দিলামই না। এই ধরনের সুযোগগুলো কিন্তু কোনো সময় কোনো দেশে যে দেয়া হয় না তা না, কিন্তু আমাদের দেশে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে, এবং এগুলোকে যে বিবেচনায় নিয়ে যে এটা করা হবে। আর এখন তো একটা ব্যতিক্রমী সময়, এবং এখন কিন্তু একটা শূন্য সহিষ্ণুতা দেখাতে হবে, একটা আমরা আগে যেটা বলতাম, তো সেইটা কিন্তু এখন একটা প্রকৃষ্ট সময় ছিল যে ওই দিকে না, যে আমি দেখলাম যে কেবলমাত্র ওইটা না, কোনো জায়গায় জরিমানার হারও ইত্যাদি কমানো হয়েছে, কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্টের টাইম বাড়ানো হয়েছে। মানে মনে হয় যেন যে এগুলো দিয়ে যদি কিছু আরও বাড়তি আদায় করতে পারি, এটাই হলো আমার স্ট্র্যাটেজি। কিন্তু
কিভাবে আমি এগুলোকে ধরতে পারি? দেখেন, আমরা তো সবসময় বলি যে আমাদের রেভিনিউ জিডিপি রেশিও, হ্যাঁ, এটা এটা 9%-এর মতো হয়তো হবে। হ্যাঁ, এটা চলমান 8 আছে, এখন হয়তো আরেকটু বাড়বে, বা যদি জিডিপির আকার ছোট হয় তাহলে হয়তো পার্সেন্টেজটা বাড়তে পারে। হ্যাঁ, কিন্তু জনগণ যেইটা দেয়, সেইটার সাথে যদি জিডিপি না, কোন রাজস্ব যা আমরা দেই এবং জিডিপি রেশিও করলে এটা কি 9% হবে? এটা তো বেশি হবে। আমরা জানি অনেক লিকেজ আছে, তাই না? সো এটা হলো একটা। তারপরে এই যে ভ্যাট, এই যে ইএফডি মেশিন 3 লক্ষ এটা বসানোর একটা কথা ছিল, এটা তো 10,000 11,000-এর বেশি বসানো জানি। এই সময়টাতেই তো ছিল একটা সুযোগ যে এই জায়গাগুলোতে আমি জোর দিব, যে জায়গাগুলোতে লিকেজ আছে, যে জায়গাগুলোতে পাবলিক দেয়, ব্যবসায়ীরা দেন, উদ্যোক্তারা দেন, কিন্তু সরকারের কাছে যায় না, ভ্যাট ইত্যাদি। সো এই বিষয়গুলোকে কিন্তু আমরা জোর না দিয়ে আমরা একটা সুযোগ দিলাম যে সাদা করার, যেটা বরং এখানে তো যে জায়গাগুলোতে কিছু আমরা জানি যে লিগ্যাল ইনকাম অনেক সময় ইললিগ্যাল হয়ে যায়, যেটা রিয়েল এস্টেট পারচেজের ক্ষেত্রে হতো। এখন এখন ট্যাক্স বাড়িয়েছে ঠিকই, কিন্তু ওই জায়গাগুলোতে হাত দিলে যাতে লিগ্যাল ইনকামটা ইললিগ্যাল না হয় সেটার একটা ব্যবস্থা করা। আরেকটা সেটা হলো যে দেখেন, যখন নাকি আমরা বাইরে থেকে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য কথা বলছি, তো তখন বাইরে টাকাটা গেছে, তো এই ধরনের কালো টাকাই তো বাইরে গেছে, তাই না? তাহলে আমি তো ওইটাকে অ্যাটাক করতে হবে, মানে এটা নট অনলি ওই ডিমান্ড সাইড থেকে, সোর্স থেকে তো আমাকে এটা অ্যাটাক করতে হবে। সুতরাং উনি যে বলেছেন যে এটা পুনর্বিবেচনা করবে, আমার মনে হয় যে এটা ঠিক আছে। একই সাথে আমাদেরকে উনি কেন এটা দিয়েছিলেন, মানে উনি মনে করেছিলেন যে এটা থেকে যদি কিছু রাজস্ব আয় হয়, দ্বিতীয় যে আমি যদি একবার এটাকে নেটের মধ্যে নিয়ে আসতে পারি, ও যদি ডিক্লেয়ার করে, তাহলে পরবর্তীতেও এটা তাহলে আমার একটা সোর্স হবে পরবর্তীতেও। সো এই দুইটা কারণে সাধারণত করা হয়, কিন্তু ওইটা দিকে খুব একটা তো লাভ তো হয় না, বরং আমরা কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা এই নেটটা কিভাবে আরো বাড়াতে পারি। আপনি জানেন যে আমাদের 1 কোটির উপরে তো টিমধারী আছেন, আমাদের তো দেন হলো 40 লাখের মতো করা হয়, তার মধ্যে 15-16 লাখই হলো যে জিরো ইনকাম ট্যাক্স দেখানো হয়। সো এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা দেওয়া দরকার। আমার মনে হয় যে অ্যাটেনশনটা যদি ফোকাসড হয় ওই জায়গাটাতে, তাহলে ওনার যে রাজস্ব আদায়ের যে চিন্তা থেকে উনি ওইটা করেছিলেন সেটারও প্রয়োজন হবে না। জি, জনাব আসিফ ইব্রাহিম, আপনি জানেন যে বাজেট মতামত এখন দেওয়ার সুযোগ আছে। বেসরকারি খাতের থেকে আপনারা, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের তরফ থেকে সরকার বিবেচনায় নিতে পারে এমন পরামর্শ যদি আপনি দিতে চান অর্থ উপদেষ্টার জন্য। আমি দর্শক, আমরা চ্যানেল আইয়ের পর্দা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আলোচনাটি চলবে আমাদের চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব পেজে। জনাব আসিফ ইব্রাহিম। না, ধন্যবাদ। যে জিনিসটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে এলডিসি উত্তরণের পথে আমরা আছি, এবং আমাদের আসলে দেখা উচিত যে আসলে রিয়েল সিনারিওটা কী। আমাদের কৃষি খাতে কিন্তু প্রবৃদ্ধি যেটা আমরা সবসময় খুব গর্ববোধ করতাম, সেটা 3.30 থেকে 1.79-তে নেমে এসছে। এটা একটা খুবই ওয়ার্নিং সাইন। আগেও উল্লেখ করেছি, জিডিপিতে বিনিয়োগের অনুপাত কমেছে, ব্যক্তি খাতের ক্রেডিট গ্রোথ কমেছে। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের মনোনিবেশ করতে হবে। যে কোনো মূল্যেই হোক আমাদের বিনিয়োগ আমাদের বাড়াতেই হবে। দেশীয় বিনিয়োগ বাড়াতে হবে, বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। মোস্তাফিজ ভাই কালো টাকার কথা বলেছেন, যেগুলো পাচার হয়েছে। অনেক আমাদের দেশীয় উদ্যোক্তারা আছেন যারা ভালো, যারা টাকা লুটপাট করেন না। তারা একসময় সুযোগ এসেছিল দেশের বাইরে গিয়ে কারখানা সেট আপ করার, ইথিওপিয়াতে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে $3-4 মিলিয়ন বাইরে বিনিয়োগ করার জন্য যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, যারা জেনুইন ইনভেস্টার্স, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা কিভাবে পাচার হয়ে গেছে সেটা তো আমরা জানি না। সো এই জায়গাগুলোতে আমাদের সংস্কার করতে হবে। যারা জেনুইন উদ্যোক্তা, যারা জেনুইন বিজনেসম্যান, জেনুইন এসএমই, জেনুইন মহিলা উদ্যোক্তা, তাদের সমস্যাগুলো কি, এবং তারা যেন ঠিকমতো ব্যবসা করতে পারেন, এবং তাদেরকে যেন আমরা স্কেল আপ করতে পারি। যদি 50 জন থাকে, সেখানে যেন আমরা 200 জন করতে পারি, সেই উদ্যোগ আমাদের নেওয়া উচিত মোটা দাগে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা শুরুতে কথা বলছিলাম
যে এই যে গণ অভ্যুত্থানের সরকার, আমাদের তো একটা সুযোগ এসেছে, আমরা আমাদের তথ্য পরিসংখ্যান যেটি নিয়ে আপনারা গত 3-4 বছর ধরে বলে আসেন কন্টিনিউয়াসলি, কিন্তু সেই আগের সরকারের তথ্য পরিসংখ্যানের উপর ভর করেই আমরা সামনের দিকে যাচ্ছি। এই সুযোগটা কেন নিচ্ছি না? বিশেষ করে আমি একটি পরিসংখ্যান উল্লেখ করতে চাই। আপনার শ্বেতপত্রে যে পাচারের অর্থ পাচারের যে ফিগারটা 234 বিলিয়ন ডলারের মতো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বলেছেন যে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এটা নিয়ে খুব বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে এই তথ্য পরিসংখ্যানগুলো ঠিক হবে না কেন? না, এটা আগে পরিষ্কার করি। যেখানে নাকি বলা হয়েছে যে প্রতি বছরই 16 বিলিয়ন ডলার, 15-16 বিলিয়ন ডলার বাইরে চলে গেছে, তার মধ্যে এই যে ব্যাংক থেকে যে টাকা লুট করে যেটা বাইরে নিয়েছে উনি ওইটার পরিমাণ বলেছেন, কিন্তু বাইরে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় যেটা আর কি, এবং বিভিন্ন গ্লোবাল রিপোর্ট থেকেও যেটা আসে, যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, ওইটাই তো ভিত্তি ছিল যে হিসাবটা করা হয়েছে। সেখানে কিন্তু মেজরটাই কিন্তু গেছে হলো ট্রেড মিসপ্রাইসিং এর মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। সো ব্যাংক থেকেও গেছে হুন্ডি হাওলা করে, যারা নাকি ব্যাংক থেকে টাকা নিয়েছে তারপরে হুন্ডি হাওলা করে ওইটা নিয়েছে, রেমিটেন্স ইনফর্মাল চ্যানেলে আসছে, টাকাটা বাইরে চলে গেছে ওইভাবে। কিন্তু মেজর যেটা পাচার করেছে সেটা কিন্তু হলো এইভাবে ট্রেড মিসপ্রাইসিংয়ের মাধ্যমে। সো এখানে কোনো সাংঘর্ষিক কিছু নাই, ওইটাও হয়েছে আবার এইটার মাধ্যমেও গেছে, ওইটা নিয়ে টোটালটা দুটো নিয়েই। সো এইটা হলো একটা। সো এই জায়গাটাতে তো আমার মনে হয় যে এখন কিন্তু আপনি দেখেন এই যে আমাদের 7 বিলিয়ন ডলার এবার বেশি আসলো, তাই না? 30 বিলিয়ন ডলার রেমিটেন্স আসছে, এক বছরে 30%-এর বেশি গ্রোথ হয়েছে। এটা তো আমার মনে হয় যে ইনফর্মাল চ্যানেল থেকে একটা বড় অংশ ফর্মাল চ্যানেলে আসছে, এবং এই সরকারকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে যে নতুন করে যেটা মানে যাওয়ার যেটা ছিল এটাকে বন্ধ করা গেছে, তাই না? ব্যাংক থেকে তো আর তো লুট ওইভাবে তো আর এখন সম্ভব না, তাই না? ট্রেডের ব্যাপারেও যে মিসপ্রাইসিংটা যেটা করে টাকাটা নিত, ওই দুর্নীতিটার টাকাটাই তো বাইরে যেত। সো ওই সব জায়গায় কিন্তু কিছুটা হলেও হ্রাস টানতে সক্ষম হয়েছেন। এখন আমাদের যেটা আর কি আশা থাকবে সেটা হলো যে এইগুলো যাতে আমরা বাইরে যেটা গেছে এটা ফেরত আনা, এবং বাজেটে যদিও আমরা দেখি নেই যে এরকম একটা থাকলে ভালো হতো, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, কিছু কিছু তো উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় সিজ করার জন্য বলা হয়েছে, কোর্ট কেস করতে হবে, এগুলো নিয়ে আমার মনে হয় যে একটা যদি থাকতো, কারণ মানুষের আগ্রহ ছিল যে এত টাকা যে গেল ওনারা কতটুকু আনতে পারছেন বা কি প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আরও স্পষ্ট থাকলো। আপনি তথ্য উপাত্তের কথা বলছেন, তথ্য নৈরাজ্য যেটা আপনারা বলছেন, হ্যাঁ তথ্য নৈরাজ্য, তো সেখানে কিন্তু এখন বিবিএস-এর এইগুলো দেখার জন্য একটা কমিটি যেটা একটা কিন্তু করা হয়েছে, টেকনিক্যাল একটা কমিটি করা হয়েছে, তারা দেখছে সেখানে একটা নতুন নীতিমালা বিবিএস-এর যাতে অটোনমি থাকে সেরকম একটা করারও চেষ্টা করা হচ্ছে। কিছু যে করা হচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু যে হিসাবটা করা যে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি সাইজটা কত, বিবিএস কিন্তু ওই আগের 460, এখন যেমন 460 বিলিয়ন ডলার, এটা আপনি যে সর্বসম্প্রতি যে রিপোর্টটা আসছে যেটা বিবিএস করছে এখন, সেটা হলো যে প্রবৃদ্ধির আগে যে একটা মানে ফুলিয়ে ফাঁপিয়ে যে ওইটা কখনো আর নিচে যাবে না ওই রকম যে একটা কালচার ছিল ওইটা থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, সো প্রবৃদ্ধিটা এখন যুক্তিসঙ্গত আছে বলেই আমরা মনে করছি। দ্বিতীয় যেটা সেটা হলো ভিত্তিটাকে এখন ঠিক করা। সো এইটার জন্য কিন্তু আবার হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে ইত্যাদির জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে প্রকৃত অবস্থাটা কী। সো আমরা আশা করব যে ওইসব জায়গাগুলো, কারণ ভালো তথ্য উপাত্ত না থাকলে আপনি ভালো পলিসি করবেন কিভাবে। এবারেও দেখেন বাজেটে এই যে বিবিএস কিছুদিন আগে 3.97% জিডিপি গ্রোথ রেট বললো না, আসিফ যেটা থেকে এগ্রিকালচারের গ্রোথ রেটের কথা বললেন, তো ওটা তো ধরেন যে এটা মোট 3.97%। আপনি এখন যে বাজেট দিয়েছে, বাজেটে কিন্তু ভিত্তি ধরা হয়েছে যে এই বছর 5% হবে এবং আগামী বছর 5.5%। দেখেন এখানেও তো একটা বৈপরীত্য। এটার পক্ষে ডক্টর সালাউদ্দিন আহমেদ যে যুক্তিটা দিয়েছেন যে ওটাও গত 6 মাসে, যে 6 মাসের মধ্যে 4 মাস অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাস তো দেশ একরকম স্থবির ছিল। সো স্বাভাবিকভাবে পরের 6 মাসের ডেটা আসলে তো বাড়বে না। ওনারা যেটা বিবিএস যেটা দিয়েছে সেইটা তো এই বের হলো এই কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, তাই না? তো তারা তো ওগুলোকে বিবেচনা করেই দিয়েছেন বলে আমাদের মনে হয়। কিন্তু ডক্টর সালাউদ্দিন আহমেদ আমার ইন্টারভিউতে উনি এই কথাটা বলেছেন যে তোমরা যেগুলো লিখতেছো ইতিহাসের সবচেয়ে নিম্ন জিডিপি,
যে তোমরা এগুলো বিবেচনায় নাও না কেন, যে না আমরা কেন বিবেচনায় নিব? ওইটা তো বিবিএস হলো সরকারের প্রতিষ্ঠান, যে নাকি বিবেচনায় নিবে, এবং তারা এটা বলেছে। তারা যদি এটা বলতো যে এটাও মানে ওনারাও যেটা বলেছেন 5%, এটাও একটা প্রাক্কলন, কারণ আমরা পুরো ফিগারটা তো পাবো হলো যে অক্টোবর নভেম্বরের দিকে, যে সুতরাং সেইটা আমার মনে হয়। কিন্তু আমার যেটা কথা সেটা হলো যে একটা সাজুজ্য তো থাকতে হবে। এক সপ্তাহ আগে বিবিএস বলল 3.97, এক সপ্তাহ পরে বাজেট বললাম, সেখানে বললাম যে 5%। সো এইগুলা করতে গেলে তো যারা নাকি নীতি নির্ধারক তাদেরও অনেক সময় সমস্যা হয় যে আমি কোন ভিত্তিটার উপরে দাঁড়িয়ে প্রবৃদ্ধির প্রাক্কলনগুলো করব, তাই না? এটার সাথে তো শুধু জিডিপি প্রবৃদ্ধি না, এটার সাথে সম্পদ আহরণ থেকে শুরু করে অনেক কিছুই এটার সাথে জড়িত, তাই না? অনেক ধন্যবাদ প্রফেসর মুস্তাফিজুর রহমান। জনাব আসিফ ভাই, আপনি যদি আর কিছু অ্যাড করতে চান তাহলে আমরা প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। না, একটা যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা বড় সেক্টর, সেখানে আমরা দেখেছি যে 2030 সাল পর্যন্ত ভ্যাটের একটা বিষয়, সেখানে কিছু কনসেশন করা হয়েছে। ওভারঅল প্লাস মাইনাস আছে, তবে আমি মনে করি সংশোধিত যে বাজেট হবে সেখানে বিশেষ করে চেম্বার থেকে এবং বিশেষ করে ঢাকা চেম্বার থেকে যে সমস্ত স্পেসিফিক পয়েন্টসগুলো দেওয়া হয়েছে এবং সঙ্গে বিজিএমএ আছে এবং অন্যান্য যারা স্টেট বডি থেকে যে রেকমেন্ডেশনগুলো এসছে সেগুলো নিয়ে সরকারের বসা উচিত, অর্থ মন্ত্রণালয়ে বসা উচিত, জাতীয় রাজস্ব বোর্ডের বসা উচিত। দুঃখজনক হলেও সত্য, এটা আমরা সকলেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রাইভেট সেক্টরের সঙ্গে ব্যক্তি খাতের সঙ্গে যে ধরনের আলোচনা এবং ইন্টারঅ্যাকশনের প্রয়োজনীয়তা ছিল, হয়তো সেটা আমরা সে পর্যায়ে দেখিনি। কিন্তু এখন আমরা দেখছি যে যেহেতু বাজেট আমাদের সামনে আসছে এবং আমাদের প্রচুর চ্যালেঞ্জ সামনে আছে, ইন্টারঅ্যাকশন ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। সুতরাং আমরা কথা বলবো এবং কথা বলে উই উইল ট্রাই টু সলভ দ্য প্রবলেমস টুগেদার। অনেক ধন্যবাদ জনাব আসিফ ইব্রাহিম এবং অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকেই কৃতজ্ঞতার সাথে আপনাদের এই যে সময় আপনারা দিয়েছেন চ্যানেলের দর্শকদের জন্য। দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকের আলোচনা থেকে। তার আগে একটু মনে করিয়ে দিতে চাই, অর্থ উপদেষ্টা বলেছেন আপনারা অনলাইনে প্রস্তাবিত বাজেটটি নিয়ে মতামত দিতে পারবেন। এছাড়া পত্রপত্রিকায়, চিঠিপত্র কিংবা খবর থেকেও সরকার যেসব পরামর্শ নিয়ে তারপর বাজেটটি পাশ করবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট।